মুহুর্মুহু আন্দোলন, আপনারা দেখেছেন সেই আন্দোলনের রেস কলকাতার রাজপথ পর্যন্ত পৌঁছেছে। শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন। আমাদের কাছে এইটা সব থেকে বড় খবর নয়, কেন ধর্মেন্দ্র প্রধানকে আগে সরানো হলো না, শেষ পর্যন্ত এই মুহূর্তে ডিসিশন নেওয়া হলো, কোন চাপে পড়ে নিলেন প্রধানমন্ত্রী, কি চাপ সৃষ্টি করা হচ্ছিল। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, কথা বলবো। স্যার, আগেই তো এইটা যদি মানে ওনাকে যদি রিজাইন করানো ছিল আগে করাতে পারতেন, তাহলে স্যার এত লেট করে আন্দোলন যখন চারদিকে ছড়িয়ে পড়লো সারা ভারতবর্ষ জুড়ে, তারপরেই কেন এই সিদ্ধান্ত নামলো? দেখো, মানে তোমাকে খুব পরিষ্কার বলতে চাই যে সংঘ প্রধান মোহন ভাগবতের বক্তব্যই কিন্তু শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তের পেছনে কাজ করেছে। মোহন ভাগবত যখন পরিষ্কার করে জানালেন যে এই জেনজির সাথে আলোচনায় বসা উচিত, জেনজির মন বোঝা উচিত, তাদের সাথে তাদের মতন করে কথা বলা উচিত, তাদের মন বুঝে সেই অনুযায়ী সরকারকে চলা উচিত। মোহন ভাগবতের এই বক্তব্যই কিন্তু আসলে নরেন্দ্র মোদীকে বাধ্য করলো তার যে সহকর্মী ধর্মেন্দ্র প্রধানকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিতে। দেখো, এর আগে অনেক আগে যদি সরানো হতো তাহলে আমার মনে হয় সরকারের মুখ রক্ষা হতো। শেষ পর্যন্ত জাতীয় স্তরে যে চাপ তৈরি হয়েছিল, তুমি তো জানো যে অরুণাচল প্রদেশ থেকে শুরু করে কেরালা পর্যন্ত, ওদিকে লাদাখ থেকে শুরু করে তোমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত এত বড় ব্যাপক আন্দোলন মোদির বিরুদ্ধে কিন্তু মানে সাম্প্রতিক কেন ওনার শাসনকালেই হয়নি। ফলে সারা ভারতবর্ষের মানুষের মধ্যে যে জনজাগরণ একটা দেখা গেছে এই শিক্ষা অব্যবস্থা নিয়ে, দুর্নীতি দিয়ে, ন্যাশনাল টেস্টিং এজেন্সির ভূমিকা নিয়ে, 20 জন ছাত্রছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে মানুষ কিন্তু সত্যি অস্থির হয়ে উঠেছিল। তারা কিন্তু চাইছিল ধর্মেন্দ্র প্রধান তো পদত্যাগ করুন, একই সাথে কেন্দ্রীয় সরকার একের পর এক উদ্যোগ নিয়ে একটা শিক্ষা সংস্কারের হাত দিক। ফলে চাপ তো একটা জাতীয় স্তরে ছিলই, গণ আন্দোলন যেভাবে ছড়িয়ে পড়ছিল এবং সেই কনটেক্সটেই নরেন্দ্র মোদী নিজে টুইট করেছিলেন প্রথমে, তারপরে নিজে ভিডিও বার্তা দিয়েছিলেন, ইনস্ট্যান্টে ভিডিও বার্তা দিয়েছিলেন, যেটা প্রায় 30 কোটির উপরে লোক দেখেছেন, যেটা পৃথিবীর মানে ইতিহাসের একটা রেকর্ড বলা যায়। এবং একই সাথে তোমায় যদি বলি, তার মন্ত্রিসভার 2 জন সদস্যকে, তার মধ্যে জেপি নাড্ডা ছিলেন, জিতেন্দ্র সিং ছিলেন, তাদেরকেও কিন্তু লাগিয়ে রেখেছিলেন প্রতিনিয়ত আলোচনার জন্য প্রথম দিন থেকে, মানে আন্দোলনের অনেকটা পরে অবশ্য সেটা বলতে হবে। এবং একই সাথে নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করে দ্রুততার সাথে বিচার করা হবে এবং 3 মাসের মধ্যে যারা অপরাধী তাদের শাস্তির ব্যবস্থা করবেন, অর্থাৎ প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিতে যারা যুক্ত তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে। এবং তিনি একটি কঠিন আইন আনবেন, কঠোর আইন, যে আইন সোমবার পেশ করার কথা। এই আইনে 10 বছরের শাস্তি, 10 বছর জেল প্রশ্ন ফাঁসের অভিযুক্ত হলে, এবং 10 কোটি টাকার মানে জরিমানা। এইবার যে প্রশ্নটা আসছে, দ্বিতীয় যে মানে যেমন সর্বভারতীয় স্তরে গণ আন্দোলন যে আকার নিয়েছিল সেটার যেমন চাপ ছিল, মোহন ভাগবত সেই চাপ দেখে বলতে বাধ্য হয়েছিলেন যে জেনজির সাথে আলোচনা করা দরকার, তাদের মন বোঝা উচিত, তাদের আলোচনার প্রকরণ আলাদা, সেই অনুযায়ীকে সরকার সেই অনুযায়ী রেসপন্স করা উচিত। এটা কিন্তু নরেন্দ্র মোদীর দিকেই আঙ্গুল অ্যাকচুয়ালি, যে তুমি এতদিন কেন ইয়ং জেনারেশনের সাথে কথা বলোনি, জেনজির সাথে কথা বলোনি, সেই দিকে কিন্তু একটা ইঙ্গিত উনি করেছিলেন মোহন ভাগবত। তুমি জানো এই দেশ আর কার্যত আরএসএস চালায়, রাষ্ট্রীয় সেবক সংঘ চালায়। তার প্রধান যখন একটা মন্তব্য করেন যে জেনজির সাথে আরও সহানুভূতির সাথে আলোচনা করা দরকার, এটা কিন্তু সরাসরি সরকারের ইনসেনসিটিভিটি বা অসহনীয়তা বা অ্যাকাউন্টেবিলিটির অভাবটা কিন্তু প্রকাশ করে। নরেন্দ্র মোদী বুঝতে পেরেছেন যে বার্তা কি দিতে চেয়েছেন সংঘ, ফলে সেই বার্তা অনুসারে তিনি কিন্তু তার সহকর্মীকে বলেছেন পদত্যাগ করে বেরিয়ে যাচ্ছে। আরেকটা বিষয় আমি জানতে চাইবো, সাথে এটা আরেকটা বড় কারণ, সেটা হলো যে নরেন্দ্র মোদী নিজে প্রমিস করেছেন একটা কঠিন আইন আনবেন, এবং আইনটা তোমাকে এইমাত্র বললাম যে আইনে প্রভিশন আছে যে 10 বছর জেল এবং 10 কোটি টাকা জরিমানা হতে পারে, এবং সেটা সোমবারে আনবেন। এবার বিরোধীরা
এই প্রথম একটা ঐক্যবদ্ধ চেহারা নিয়েছে, যারা পরিষ্কার একটা অবস্থান নিয়ে বলছেন যে আমরা তখনই সংসদ চলতে দেব যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন। তাহলে সোমবার যখন বিল পাস হবে, যদি বিরোধীরা না থাকেন, তাহলে বিরোধী শূন্য অবস্থায় সংসদ যদি চলে, সেটা কিন্তু সারা পৃথিবীর কাছে একটা অগণতান্ত্রিক চেহারা দেখা দিবে। ফলে সেটা নরেন্দ্র মোদীর মুখ পুড়ত। ফলে নরেন্দ্র মোদী খুব ভালো করে জানেন যে বিরোধীদের দাবিও জোরালো হচ্ছে যে কোনো মূল্যে কিন্তু ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করাতে হবে, তাহলেই তারা সংসদে যাবেন। তাহলে সংসদ অচল করে বা সংসদে যদি তারা না আসেন, সেই অবস্থায় যদি ফাঁকা সংসদ, বিরোধী শূন্য অবস্থায় সংসদে যদি কোনো বিল পাস হয়, সেটা সারা পৃথিবীর কাছে একটা খারাপ বার্তা যাবে যে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা কিভাবে নরেন্দ্র মোদী চালাচ্ছেন। ফলে এই সমস্ত কিছুর একটা প্রভাব কিন্তু স্পষ্ট ধরা পড়েছে, যার ফলে তিনি ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে পরামর্শ দিয়েছেন এবং সেই অনুযায়ী পরামর্শ নিয়েছেন। দেখো, এটা নতুন কোনো নরেন্দ্র মোদী তার অরিজিনাল পজিশন থেকে সরে আসলেন তার শুধু নয়। তোমার মনে থাকতে পারে যে দিল্লিতে কৃষক আন্দোলন, সেই কৃষক আন্দোলন 1 বছর ধরে চলেছিল। দিনের পর দিন কৃষক আন্দোলনে তারা কিছুতেই মানতে চাইছিল না, এটা দেশবিরোধী আন্দোলন বলে ব্যাখ্যা করা হচ্ছিল দিনের পর দিন। পরে শেষ পর্যন্ত কিন্তু 1 বছর পরে, 1 বছরের মাথায় কিন্তু যখন উত্তরপ্রদেশের নির্বাচন সামনে এলো, তখন নরেন্দ্র মোদী বুঝতে পারলেন কৃষকদেরকে চটিয়ে নির্বাচনে জয়ী হওয়া যাবে না। তখন তিনি কিন্তু কৃষির যে বিল, 3টে বিল ছিল, সেই 3টে বিলই তিনি উইথড্র করতে বাধ্য হলেন। মানে নরেন্দ্র মোদী এর আগেও কিন্তু জনচাপে, অর্থাৎ কৃষক আন্দোলনের চাপে কিন্তু তিনি তার অবস্থান থেকে সরে এসেছিলেন, আরও একবার সরে এসেছিলেন। সেটা 2017 সালের আগস্ট মাস। সেই 2017 সালের আগস্ট মাসে সুরেশ প্রভু, তিনি ছিলেন রেলের মন্ত্রী। রেলমন্ত্রী একের পর এক রেলের দুর্ঘটনা হচ্ছে, বিরোধীরা মানে প্রচণ্ড পরিমাণে চাপ তৈরি করলো যে রেলমন্ত্রী কেন অ্যাকাউন্টেবল হবেন না, দায়বদ্ধ হবেন না। শেষ পর্যন্ত 2017 সালের আগস্ট মাসে সুরেশ প্রভু পদত্যাগ করতে বাধ্য হন। যদিও নরেন্দ্র মোদী টেকনিক্যালি সেই পদত্যাগটা গ্রহণ না করে অল্প কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভা রিশাফেল করেন, মানে মন্ত্রিসভা পুনর্গঠন করেন। সেই পুনর্গঠনে সুরেশ প্রভুকে বাদ দিয়ে তিনি মন্ত্রিসভা তৈরি করেছিলেন। ফলে নরেন্দ্র মোদী শাসনকালে কিন্তু এটা তৃতীয়বার যেখানে নরেন্দ্র মোদী কিন্তু তার যে বলা যায় যে শুরুতে তিনি রেসপন্স করেননি, শেষ পর্যন্ত জনগণের চাপে তাকে তিনি বাধ্য হলেন শিক্ষামন্ত্রী কে পদত্যাগ করাতে, এবং এটা 3rd টাইম তার মন্ত্রী 12 বছরের শাসনকালে আমরা দেখতে পেলাম। মানে এইটা নতুন নয়, অনেকেই বলার চেষ্টা করছেন এই প্রথম কোন নরেন্দ্র মোদী সরকার এই প্রথম পিছু হাঁটতে বাধ্য হলো। না 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 না, এ তো মানে কৃষি বিল যে প্রত্যাহার করেছিল, এটা তো মানুষের সামনে আছে, মানে পাবলিক ডোমাইনে আছে। কিন্তু বলছে মন্ত্রিসভার রদবদল এই প্রথম করলেন, কারোর চাপে মন্ত্রীকে সরাতে হলো, ওই মন্ত্রিসভায় এই প্রথম। দেখো, এটাও আমি বলবো যে অর্ধসত্য হচ্ছে। তার কারণটা হলো যে সুরেশ প্রভু কিন্তু পদত্যাগ করেছিলেন একের পর এক রেল দুর্ঘটনার কনটেক্সটে, যদিও সেটা উনি একসেপ্ট করেননি, কিন্তু পদত্যাগ করতে হয়েছিল, সেটাও কিন্তু পাবলিক চাপেই তাকে পদত্যাগ করতে হয়েছিল। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলেছিলেন, আমরা প্রত্যেকেই জানি। তাহলে তো আর এই মুহূর্তে দাঁড়িয়ে কি করবে এই সিজেপির ভবিষ্যতে কি হবে? আর মমতা বন্দ্যোপাধ্যায় কি আদৌ সোমবার যাবেন? কারণ এরা চেয়েছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, সেখানে তো রিজাইন হয়ে গেল। আমি মমতারটা পরে আসি। আমি দেখো, মানে ককরোচ জনতা পার্টি কোনো মানে পাবলিক একটা স্পন্টেনিয়াস, এটাকে আমরা বলি ক্রাউড, পলিটিক্যাল সায়েন্সের ভাষায় এরা কোনো মানে সেই অর্থে পার্টি শব্দটা থাকলেই পার্টি হয়ে গেল তা তো নয়। এ হলো একটা স্পন্টেনিয়াস ক্রাউড, যারা পাবলিক ইন্টারেস্টে কাজ করছে, জনস্বার্থে কাজ করছে। সত্যি ককরোচ পার্টি যদি না থাকতো, তাহলে এই যে ন্যাশনাল টেস্টিং এজেন্সির আন্ডারে যে পরীক্ষাগুলো 2018 সাল থেকে হচ্ছে, সেখানে হাজার হাজার কোটি টাকার যে দুর্নীতি হয়েছে, সেটা তো ফ্যাক্ট। এবং আজকে নরেন্দ্র মোদী মানতে বাধ্য হচ্ছেন, কারণ তিনি শিক্ষা সচিবকে সরিয়ে দিতে বাধ্য হয়েছেন। প্রায় 400-র উপরে 474 জনের মতন অফিসারকে ওখান থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছেন। এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি তিনি তৈরি করেছিলেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরিবর্তে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে কার্যত সাইফার করে তিনি নতুন একটা এজেন্সি তৈরি করেছিলেন, যার মাধ্যমে সরকারি নিয়োগগুলো হচ্ছিল। কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘোটালা হচ্ছিল এবং প্রচুর পরিমাণে দুর্নীতি বাসা বাঁধছিল। এটা কিন্তু নানা স্তর থেকে আমরা শুনছিলাম। এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা নিয়োগ করে, তারাও আবার মানে অনেক কিছু
চুক্তির ভিত্তিতে, যেটাকে সাব কন্ট্রাক্ট বলে, সেইভাবে কিন্তু অনেক সংস্থাকে যুক্ত করে করছিল, যাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, দায়বদ্ধতা নেই। ফলে ইয়ং জেনারেশন বা জেনজির সাথে কার্যত ছেলে খেলা করছিলেন নরেন্দ্র মোদী সরকার। সেইটা কিন্তু একটা অ্যাড্রেস অন্ততপক্ষে ককরোচ জনতা পার্টির মাধ্যমে, স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে এটা মানুষের কাছে পৌঁছে গেছে। নরেন্দ্র মোদী নিজে উপলব্ধি করতে পেরেছেন, যার জন্যই তিনি একের পর এক আধিকারিককে সরিয়ে দেওয়া, কঠোর আইন তৈরি করা এবং মন্ত্রীকে সরিয়ে দেওয়া, সব মিলে আমি বলবো যে ককরোচ জনতা পার্টি একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। আগামী দিনে পার্টি হবে কিনা সেটা বলা মুশকিল। এরকম অনেক স্বতঃস্ফূর্ত আন্দোলনের সাথে যুক্ত ছাত্র আন্দোলন যারা করেছে তারা অনেক সময় সফল হয়েছে, তো অনেক সময় ব্যর্থ হয়েছে। মানে তার প্রধান বিচারপতিকেও ধন্যবাদ জানানো উচিত, কারণ তার মুখ থেকে প্রথম বেরিয়েছিল এই ককরোচ। তিনি এখন আবার অস্বীকার করছেন যে আমি লয়ারদেরকে বলছি, তা নয়। অ্যাকচুয়ালি উনি মানে জেনজির উদ্দেশ্যেই তিনি ককরোচ শব্দটা ব্যবহার করেছিলেন, পরে তিনি উইথড্র করে নিয়েছিলেন, কিন্তু চাপে পড়ে উইথড্র করে নিয়েছিলেন। কিন্তু সূর্যকান্ত মাননীয় বিচারপতি সূর্যকান্ত, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি আরও বেশি সংবেদনশীল আমরা আশা করব। যে বিচার ব্যবস্থার কাছে আমরা আশা করে থাকি, তারা যদি একটা পুরো জেনারেশনকে দাগিয়ে দেয় ককরোচ বলে, সেইটা কিন্তু আমার মনে হয় না খুব একটা ভালো মানে বার্তা যায়। আজকে সেই রকম একটা অসংবেদনশীল বক্তব্য প্রধান বিচারপতির থেকে উঠে আসার ফলেই মানে সাধারণ ছেলে মেয়েরা কিন্তু গর্জে উঠে এবং তারা এই ককরোচ নাম দিয়ে পার্টি তৈরি করে নেয়। এবং তোমাকে একই সাথে বলবো যে এই নরেন্দ্র মোদীর কাছে এবার যেটা চ্যালেঞ্জ আমার মনে হয় যে আগামী অল্প সময়ের মধ্যে যে কিভাবে শিক্ষা ব্যবস্থার মানুষের আস্থা বা তিনি ফিরিয়ে আনতে পারেন, সেটা কিন্তু খুব চ্যালেঞ্জ। কারণ দেখো, একটা বিরাট সংখ্যক মানুষের অভিজ্ঞতা বলছে যে শিক্ষা যেমন আমাদের পশ্চিমবাংলায় ঘোটালা হয়েছে, ঠিক একইভাবে ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে 2018 সাল থেকে হাজার হাজার কোটি টাকার ঘোটালা হয়েছে। ফলে আমরা কিন্তু দেখতে চাই যে শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটো হলো একটা জাতির গঠনের মেরুদণ্ড। সেই দুটো উপাদানই কিন্তু আমি বলছি অবহেলা হচ্ছে। মানে আমি মানে মুখে বলছি একরকম, নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও তাই হচ্ছে, মুখে একরকম বলছে, কিন্তু কার্যকারী করবার ক্ষেত্রে কিন্তু আমরা সেই ট্রান্সপারেন্সিটা কিন্তু দেখতে পাচ্ছি না। এবং এই আন্দোলনটা আরেকটা জিনিস তোমাকে বলবো যে দেখালো, এই আন্দোলনটা খুব মানে স্ট্রংলি দেখালো একটা বিরাট সংখ্যক মানুষ, বিরাট সংখ্যক বিজেপি আদর্শে বিশ্বাস করে হয়তো, বা বিজেপির ভাবনায় বিশ্বাস করে, বিজেপির সাথে যুক্ত, তাদের মধ্যে অধ্যাপক কেউ ছিলেন, কেউ জার্নালিস্ট ছিলেন, তারা প্রথম থেকে এই আন্দোলনটাকে অ্যান্টি ন্যাশনাল বলে দাগিয়ে দিচ্ছিল। এইটা অ্যান্টি ন্যাশনাল, এখানে ডিপ স্টেট আছে, এখানে পাকিস্তান আছে, এখানে বাংলাদেশ আছে, এইভাবে বলে যাচ্ছিলেন। কিন্তু আমার প্রশ্ন প্রথম থেকেই ছিল, তুমি দেখবে আমার প্রশ্ন প্রথম থেকেই ছিল যে এইটা যদি সত্যি অ্যান্টি ন্যাশনাল মুভমেন্ট হয়, তাহলে নরেন্দ্র মোদী কেন সময় দিচ্ছেন, টুইট করছেন, বার্তা দিচ্ছেন, ভিডিও বার্তা দিচ্ছেন? কেন তিনি ধর্মেন্দ্র প্রধানকে সরালেন? কেন তিনি এডুকেশন সেক্রেটারিকে সরালেন? কেন ন্যাশনাল টেস্টিং এজেন্সির একের পর এক আধিকারিককে সরালেন? কেন তিনি কঠোর আইন আনতে চাইলেন? কেন তিনি দুজন মন্ত্রীকে যুক্ত করে যারা আন্দোলনকারী তাদের সাথে বৈঠক করছেন? ফলে এটা যারা অ্যান্টি ন্যাশনাল বলবার চেষ্টা করেছে, তারা কিন্তু আমি বলবো যে দিনের শেষে সেই সমস্ত সাংবাদিক হোক, সেই সমস্ত অধ্যাপক হোক, তারা কিন্তু ভুল পথে পরিচালিত করবার চেষ্টা করছে। যে কথায় কথায় একটা আন্দোলন হলে অ্যান্টি ন্যাশনাল ডিপ স্টেটের গল্প, এই যে কনস্পিরেন্সি থিওরি খুঁজে নেওয়া। আমি কলকাতার বুকেও অনেক সাংবাদিককে দেখলাম, কলকাতার বুকেও অনেক অধ্যাপককে দেখলাম, তার টিভিতে বাইট দিচ্ছেন, বিভিন্ন সময় তোমার এখানেও বাইট দিচ্ছেন, অ্যান্টি ন্যাশনাল বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন আন্দোলনকারীদের। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের সাথেই তো প্রধানমন্ত্রীর বক্তব্য মানে বাক্যালাপ হলো, তার মন্ত্রিসভার বাক্যালাপ হলো, এবং শেষ পর্যন্ত একটা সমাধান সূত্র হিসাবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ হলো। ফলে সব কিছু যে অ্যান্টি ন্যাশনাল বলে দাগিয়ে দেওয়ার যে প্রবণতা, এইটার থেকে অন্তত বিরত থাকুক বিজেপির কর্মী সমর্থক এবং তার সিম্প্যাথাইজাররা, এটা আমি অনুরোধ করি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাজপথে নেমেছিলেন, এমনকি তিনি সোমবার যাবেন বলেছেন, তাহলে কি হবে? আজ তো আন্দোলনের রীতিটা দেখো, প্রথমত আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নৈতিক অধিকার নেই কোনো আন্দোলন করবার, বিশেষ করে শিক্ষা নিয়ে জানি উনি না নামেন। উনি নামলেই কিন্তু আমি বলছি, শিক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তৃণমূল কংগ্রেস নামার অর্থই হলো যে শিক্ষাটাকে কুলুষিত করা, মানে আন্দোলনটাকে কুলুষিত করা। এই মুহূর্তে যে আন্দোলনটা চলছে সেই আন্দোলনটাকে কুলুষিত করা, সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নামার অর্থই একদম পরিষ্কার করে বলছি যে পুরনো যে ব্যাকেজগুলো আছে, যে তার আমলে কীভাবে প্রশ্নপত্র লিক হয়েছে
মমতা বন্দ্যোপাধ্যায় যখন শাসন করেছেন কিভাবে টেটের প্রশ্নপত্র বিক্রি হতো, কিভাবে কলেজ সার্ভিস কমিশন থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশনের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কিভাবে চাকরি বিক্রি হয়েছে, হ্যাঁ। সেগুলো পশ্চিমবাংলার মানুষ দেখেছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই আন্দোলন মানে কেন্দ্রের শিক্ষার অরাজকতা বা শিক্ষার দুর্নীতির আন্দোলনে তিনি যদি আরেকটা দুর্নীতিবাজ হয়ে নামেন, তাতে সাধারণ মানুষের কিচ্ছু যায় আসে না। তিনি কোর্টে পারমিশন চেয়েছিলেন, আজকেও নেমেছিল তৃণমূলের ছাত্র যুব। আমি যতটুকু জানি সেই আজকের কর্মসূচি কোর্টে পারমিশন চেয়েছিল, কোর্ট পারমিশন দেয়নি। একটা আনলফুল অ্যাসেম্বলি হয়েছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত গিয়েছেন। দেখো, এই নাটক মানুষ বুঝতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নাটক নিয়ে মানুষ কিন্তু একেবারেই মানে ভাবিত নয়। বরঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় যদি শিক্ষা সংক্রান্ত কোনো আন্দোলনে যুক্ত হয়, মানে ককরোচ জনতা পার্টির সাথে যুক্ত হয়, তাই ককরোচ জনতা পার্টির কিন্তু বিশুদ্ধতা নষ্ট হবে, তাদের যে আন্দোলন তার পবিত্রতা নষ্ট হবে।